डॉक्टर रेखता बोले, जो कहें कि कैसे हो रश के हिंदी गुफ्त गालिब उसे पढ़ के सुना कि यूं। উনি এখানে হিন্দি বলতে বলছেন উর্দু। তার চিঠির যে সংকলন, সেই সংকলনের নাম হচ্ছে উদ হিন্দি। উদ মানে হচ্ছে সুগন্ধি। আপনার ওই যে উদ মানেই সুগন্ধি। উদ একটা আতর আছে না, ওই যে ইয়ে গাছ থেকে সিলেটের দিকে যে গাছটা হয়, কি গাছ যেন এটাকে বলে, আগর গাছ। ওই আগর গাছে যে নির্যাস হয় যেটা, এটাকে উদ বলে। ফার্সিতে, উর্দুতে উদ বলে, আরবিতে উদ বলে। মজার একটা শের আছে এরকম যে, बरंगी ऊद बिखरता रहूं मैं खुशबू की तरह, वो जब भी चाहें बड़े शौक से जलाए मुझे। बरंगी ऊद बिखरता रहूं मैं खुशबू की तरह, আমি সে উদের সুগন্ধের মতো ছড়িয়ে পড়ব সুগন্ধ হয়ে। আমি তো তাকে বলেছি সে যখন ইচ্ছা আমাকে পোড়াক। ঠিক তেমনি যেমন করে আগরবাতি ধূপ পুড়লে যেরকম সুগন্ধ ছড়ায়, আমিও তাকে বলে দিয়েছি তুমি যত ইচ্ছা আমাকে পোড়াও, আমি সুগন্ধ হয়ে ছড়িয়ে পড়ব, প্রেমের সুগন্ধ হয়ে। এই যে উদ গালিব তার প্রথম চিঠির সংকলন যখন ছাপেন, তার নাম দিয়েছেন কি উদ হিন্দি। হিন্দি মানে ভাষা, হিন্দি ভাষার সুগন্ধ। ইংরেজরা এসে মজার কাজ করল। 1801 সনে ফোর্ট উইলিয়াম কলেজ ফাংশন শুরু করলো। কেন 1801 সনে বলেন তো? 1799 সনে টিপু সুলতানকে পরাজিত করলো ইংরেজরা। 1800 সনে টিপু সুলতানকে পরাজিত করার দিনটাকে, বছরটাকে স্মরণ করবার জন্য এর পরের বছর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হলো। এবং সমস্ত ভারতীয় ভাষাগুলোকে নিজেদের আদলে বদলে ফেলার জন্য তারা এক একটা করে কমিশন তৈরি করলো। কমিশন করে সবচেয়ে প্রথম যে কাজটা হলো কি জানেন? আপনি যে ভাষায় হাজার বছর ধরে কথা বলে যে গদ্য, যে কাব্য তৈরি করেছেন, ইংরেজরা বলল এগুলো সব পুরাতন কালে গরিব চাষাভুষার কাব্য, এগুলো চাষাভুষার ভাষা, এগুলোতে জ্ঞান চর্চা করা যাবে না, এই ভাষায় কাব্য চর্চা করা যাবে না, রাইট? এবং ফোর্ট উইলিয়াম কলেজে নতুন বাংলা তৈরি করা হলো এই কৃষ্ণনগর শান্তিপুরের ভাষার আদলে, তাই তো? এবং আমাদের যে বাংলা, এই পুরো বাংলায়, পূব বাংলা, পশ্চিম বাংলা, আজকে যাকে বলি সাধারণ মানুষের মুখের কথায়, তার আগের যুগের রাজভাষায়, বিভিন্ন দাপ্তরিক কাজকর্মে যে ভাষা তৈরি হয়েছিল, যে কাব্য তৈরি হয়েছিল যে বাংলায়, এই পুরো বাংলা প্রাচীন বলে, গরিব গুরবার ভাষা বলে, অতীতকালের ভাষা বলে বাদ হয়ে গেল। আপনি আপনার হাজার বছরের ভাষার যে ঐতিহ্য, তা থেকে বিচ্যুত হয়ে গেল। একটা মানুষকে যখন তার ভাষার ঐতিহ্য থেকে বিচ্যুত করা হয়, তখন তাকে জোর করে তার ঐতিহ্য থেকে আলাদা করার দরকার হয় না। কারণ সে তখন তার অতীতের হাজার বছরকে কোন ভাষায় প্রকাশ করবে, সে ভাষায় সে খুঁজে পায় না। ফলে তার নিজের অতীত তার কাছে অচেনা হয়ে যায়, তার নিজের অতীত তার কাছে অচেনা হয়ে যায়, তখন তার নিজের ইতিহাস সে বঞ্চিত হয়ে যায়। এই যে আপনি অনুসন্ধান করার কথা বলেন না, এই অনুসন্ধানের এখানে গুরুত্ব। ইংরেজরা সেই কাজটা করলো, আপনার ভাষা থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিল, বিচ্যুত করে দিল। মারতে হলো না, ধরতে হলো না, রক্তপাত করতে হলো না, কিচ্ছু করতে হলো না। বোকারা মারধর করে, বোকারা আপনার প্রাসাদ ভাঙে, মসজিদ ভাঙে, মন্দির ভাঙে। বুদ্ধিমান হলে ইংরেজদের মতো ভাষা ভুলিয়ে দেন, তার ইতিহাস ভুলে যাবে সে। কারণ ভাষা দিয়ে আপনি প্রকাশ করবেন আপনার অতীতকে। আপনি যখন অতীতের দিকে তাকিয়ে আপনার নিজের ভাষায় আপনি বুঝবেন না, আপনার অতীতের ঐতিহ্য আপনি আর কি বুঝবেন? চালাক হলে এই কাজ করে, মারধর করতে হয় না, ভাঙচুর করতে হয় না, ভাষা ভুলিয়ে দেন, আপনি আপনার অতীত ভুলে যাবেন। কিন্তু চালাক, বুদ্ধিমান আপনাকে স্বীকার করতে হবে, বুদ্ধিমান আপনাকে স্বীকার করতে হবে।
নইলে কেমন করে মাত্র কয়েক হাজার লোক কোটি কোটি ভারতীয়কে 200টা বছর স্বাধীন করে গেল, শাসন করে গেল? ঠিক একইভাবে দেখেন, গালিব, আজকে যাকে আমরা উর্দু বলছি, গালিব এটাকে বলছেন হিন্দি, কারণ হিন্দুস্তানের ভাষা। গালিব বলছে রেখতা, রেখতা মানে মিশ্রিত। উর্দু ভাষাটা জন্মই হয়েছে ভারতের সমস্ত ভাষাগুলোকে একসঙ্গে নিয়ে। প্রত্যেকটা ভাষা ভারতের কোনো না কোনো জাতি আছে, পৃথিবীর সব ভাষা একটা জাতি আছে। ইংরেজি ভাষা ইংরেজ জাতি, বাংলা ভাষা বাঙালি জাতি, মারাঠি ভাষা মারাঠি জাতি, জার্মান ভাষা জার্মান জাতি, উর্দু ভাষার কোনো জাতি নেই। খেয়াল করে দেখেন, উর্দু ভাষার কোনো জাতি নেই, কারণ ভাষাটা তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে কাজ করবার জন্য। এটার কোনো জাতি নেই, এটার কোনো জাতি নেই। কিন্তু ইংরেজরা এসে যা করলো, ওর ফোর্ট উইলিয়াম কলেজে ইংরেজ বুদ্ধি কি করলো, পণ্ডিত লাল্লু রাম, পণ্ডিত তোতারাম, কয়েকজন ভালো সংস্কৃত পণ্ডিতকে ওদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। কি অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ফোর্ট উইলিয়াম কলেজে? খুবই ইন্টারেস্টিং ব্যাপার, লক্ষ্য করে দেখুন। বললো যে ইংরেজদের চিন্তার ধারাটা খেয়াল করে দেখেন, যেহেতু উর্দু লেখা হচ্ছে পার্সিয়ান স্ক্রিপ্টে, যেটা দেখতে আরবির মতো, চর্চা হচ্ছে কোথায়? মূল চর্চা মুঘল দরবারে, অভিজাত মহলে। তারা কারা? তারা মুঘল। সুতরাং উর্দু হচ্ছে মুসলমানের ভাষা। এখন চিন্তা করলো তারা যে উর্দু তো মুসলমানের ভাষা, তাহলে হিন্দুর ভাষা কই? কোটি কোটি হিন্দু যে আছে তাদের ভাষা কই? হিন্দুর ভাষা তার খুঁজে পায় না, কারণ হিন্দুর তো ভাষা নাই, কারণ মুসলমানদের কোনো ভাষা নেই। ভাষা ছাড়বে হিন্দু মুসলমান কি? তো ওরা বহু খুঁজে হিন্দুর ভাষার খুঁজে পায় না। তখন তারা ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিত লাল্লু রাম, পণ্ডিত তোতারামকে দায়িত্ব দিল হিন্দুর ভাষা তৈরি করো। এখন মানুষকে ভাষা তৈরি করতে পারে নাকি? একটা ভাষা তৈরি হয় হাজার হাজার বছর ধরে। ভাষা তৈরি করবো বললেই তৈরি হয় নাকি? আপনি বললেন ভাষা বানালাম, হয়ে গেল ভাষা। ফলে এখন পণ্ডিত লাল্লু রাম, পণ্ডিত তোতারাম, ইংরেজ তো তাকে চাকরিতে রেখেছে, মাসে 300 টাকা করে ভাতাও দেয়, বলেছে হিন্দুর ভাষা তৈরি করতে হবে। চাকরির টাকা তো নিতে হচ্ছে, কোত্থেকে ভাষাটা তৈরি করবে? সে তখন করলো কি, উর্দু ভাষার ব্যাকরণ ঠিক থাকলো, সিনটেক্স ঠিক থাকলো, তার ভার্বগুলো ঠিক থাকলো, রেখে অক্ষরটা বদলে দিল, অক্ষর দিল দেবনাগরী লিপি, রেখে ওই যে উর্দু, উর্দু থেকে সমস্ত আরবি, ফার্সি, তুর্কি, উজবেক শব্দগুলো বাদ দিয়ে ওখানে সংস্কৃত ঘেঁষা শব্দগুলো ঢোকানো শুরু করল। ফলে নতুন একটা ভাষার জন্ম হলো, তার নাম দেয়া হলো হিন্দি। যে হিন্দিতে পুরো ভারতবর্ষে কেউ কখনো কথা বলে না। আবার পাকিস্তানের পার্লামেন্টে বা পাকিস্তানের টিভি চ্যানেলে যে ভাষায় খবর পড়া হয়, ওই উর্দুতেও ভারতবর্ষে কেউ কথা বলে না। দুটার, ওটাও উর্দু না, এটাও হিন্দি না। কারণ হিন্দি এবং উর্দু বলতে দুটো আলাদা ভাষাই নাই। একটা ভাষাকে ইংরেজরা 2 ভাগ করে ফেললো, একটা হিন্দুর নামে, একটা মুসলমানের নামে, 1801 সনে। তারই চূড়ান্ত, তারই শেষ পরিণতি হচ্ছে 1947-এর দেশভাগ। সবার আগে যদি ভাষা ভাগ করতে পারেন, মানুষকে যদি তার ভাষা ভুলিয়ে দিতে পারেন, যদি মানুষকে বলতে পারেন তোমার ভাষা ওই ভাষার সঙ্গে শত্রুর ভাষা এটা, তাহলে তার শত্রুতা তৈরি করতে আর কোনো কিছু করতে হবে না। এই যে হিন্দুর ভাষা মুসলমানের ভাষা তৈরি করে দিল ইংরেজরা, তারই চূড়ান্ত পরিণতি গিয়ে পেলেন 1947 সনে দেশভাগের মধ্যে। যার লক্ষণগুলো মির্জা গালিব দেখতে পাচ্ছিলেন তার কালে। যে যে সূত্রপাতগুলোর কথা আমি বলে গেছি আপনাদের কাছে, 1947-এ এসে
তার ধারাবাহিকতা আমরা সর্বশেষ চূড়ান্ত রূপে খুঁজে পেলাম হিন্দু মুসলমান দুই জাতির ভিত্তিতে ভারত ভাগ হয়ে গিয়ে, জাতিসত্তার ভিত্তিতে ভাগ হয়ে গিয়ে। এর আগে ভারতবর্ষে ইতিহাস ঘেঁটে দেখবেন হাজার হাজার বছর ধরে কখনো কোনো সাম্প্রদায়িক ধর্মের ভিত্তিতে দাঙ্গার কোনো ইতিহাস নেই ভারতবর্ষে, কোথাও না। জ্যোতি বসু বলে গিয়েছেন একবার, রাষ্ট্র যদি না চায় সাম্প্রদায়িক দাঙ্গা কখনোই সম্ভব না, রাষ্ট্র যদি না চায়। লক্ষ্য করে দেখবেন, আমি বলতে বাধ্য হচ্ছি, কিছুদিন আগেও যে এতগুলো মাজার ভাঙাভাঙি হলো, এতগুলো দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো, এখন কেন হচ্ছে না? রাষ্ট্র চায় না। তার মানে আগে যেগুলো হচ্ছে রাষ্ট্র চেয়েছে। এটা এটা সহজ যুক্তি, রাষ্ট্র না চাইলে হয় না এটা। তার মানে ভারতবর্ষে ইংরেজরা আসার আগে হাজার হাজার বছর ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ইতিহাস নেই। ইংরেজরা এটাকে শুরু করল। চূড়ান্ত ভাগ 1947 দেশ ভাগ। তারই সবচেয়ে শ্রেষ্ঠ উপকার যদি বলেন, তিনি হচ্ছেন সাদাত হাসান মান্টো। তার জন্ম পাঞ্জাবে। উর্দু ভাষার শ্রেষ্ঠতম গল্পকার, পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকারদের মধ্যে একজন। উর্দু ভাষার শ্রেষ্ঠ গল্পকার নিঃসন্দেহে যে কয়েকজন, তার মধ্যে তিনি অন্যতম, যিনি নিজে আবার এইচএসসিতে উর্দুতেই ফেল করেছিলেন। এটা কোনো মানে আবার যে বাংলায় ফেল করবে সেই যে দুনিয়া পর রবীন্দ্রনাথ হয়ে যাবে এটা মনে করার কারণ নাই। ওই যে বলে বঙ্কিমকে পরীক্ষা দেবেন, ম্যাজিস্ট্রেটের পরীক্ষা, তো বলেছিলেন ইংরেজ, তাকে জিজ্ঞাসা করছে ইংরেজ পরীক্ষা নিচ্ছে বঙ্কিমচন্দ্রের বাংলা পরীক্ষা, বলছে বাবু বিপদ আর আপদের মধ্যে তফাৎ। তো বলছে যে বিপদ আর আপদের মধ্যে তফাৎ সাহেব, ধরো আমাকে পথ দিয়ে যাচ্ছি, আমাকে পাগলা কুকুর তাড়া করলে হচ্ছে বিপদ, আর আমি বাঙালি হয়ে তুমি ইংরেজ, তোমার কাছে বাংলা পরীক্ষা দিয়ে এটা হচ্ছে আপদ। তো এরকম বাংলা আপদ বিপদের ঝামেলা তো চিরকালই ছিল। সাদাত হাসান মান্টো 1912 সালে তার জন্ম। মূলত কাশ্মীরি বংশোদ্ভূত, পারিবারিকভাবে মধ্যবিত্ত ছিলেন। অমৃতসরে বাস ছিল, পাঞ্জাবের অমৃতসর। হ্যাঁ, হিন্দুস্তান অংশ, পাঞ্জাবি হিন্দুস্তান অংশ অফকোর্স। ওখান থেকে তিনি পত্রিকা বের করতেন। পরবর্তীকালে আবার আলিগড়ে পড়তে গেছিলেন, পড়ালেখা শেষ করতে পারেননি, ওখানে চলে গেলেন বম্বেতে। বম্বেতে খুব বড় মাপের সফল চিত্রনাট্যকার হয়েছিলেন এবং তিনি মির্জা গালিবকে অসম্ভব পছন্দ করতেন। মির্জা গালিব নামে তিনি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন। কিন্তু মান্টো নিজে জীবনে কবিতা টবিতা বিশেষ পড়তেন টরতেন না। কিন্তু গালিবকে কেন এত ভালোবাসলেন, গালিবের নামে কেন চিত্রনাট্য লিখলেন? কারণ গালিবও ছিল তার মতোই একটু মাথা গরম পাগলা টাইপের। ওই যে চাকরি পেয়েও চাকরি ছেড়ে দিল। চাকরি ভাবলাম চাকরি পেলে মান সম্মান বাড়বে, যে চাকরি পেলে যা মান সম্মান আছে তাও চলে যায়, এই চাকরির আমার দরকার নাই। অভাবে ভুগি তো কি করা, অভাবে ভুগলে কিছু করবার নাই। ফলে ওই পাগলামি মান্টো নিজেও ধারণ করত। এই জন্য মান্টো জীবনে আর কারো কবিতা টবিতা পড়েছেন এরকম কোনো নজির পাওয়া যায় না। কিন্তু গালিবকে তিনি অসম্ভব পছন্দ করতেন। 1948 সালে বম্বে থেকে তিনি লাহোর চলে যান। খবর পেয়েছেন নতুন দেশ, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি হবে, অনেক নতুন কাজ পাওয়া যাবে। সেখানে গিয়ে নতুন কাজ আর পেলেন না। হতাশা, বন্ধুহীনতা। তার সমস্ত বড় বড় বন্ধু
প্রিয় বন্ধু অশোক কুমার, একেবারে খুবই প্রিয় বন্ধু ছিল তার শ্যাম। যারা পুরনো দিনের হিন্দি সিনেমা, বম্বে সিনেমা ঘাটাঘাটি করছেন তারা শ্যামকে চিনবেন। সেই শ্যাম অসম্ভব প্রিয় বন্ধু। ইসমত চুগতাই অসম্ভব প্রিয় বন্ধু। সবাইকে ছেড়ে সাদাত হাসান মান্টো লাহোর এসে পড়লেন। শুনেছিলেন নতুন দেশ, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি হবে, কিন্তু সে নতুন দেশে, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাদাত হাসান আর কোনো কাজ পান না। প্রচণ্ড পরিমাণে পানাসক্ত হয়ে পড়লেন। দিনে একদম বাজে, যাকে বলে দেশি মদ পান করা শুরু করলেন। 5টা বোতল জমা দিলে 1 বোতল মদ ফ্রি দেয়, এত বাজে মদ খেতেন। টাকা পাবেন কোথায়? একটা পত্রিকা অফিসে যান, এই টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ওরাও তো কম চালাক না, তারা কাগজ কম দেবে, মান্টু সাহেব কিছু একটা লিখে দেন। আপনি তো টাকা তো দিচ্ছি, আপনি লেখেন না কিছু একটা। মান্টু তাৎক্ষণিক 2 লাইন, 5 লাইন, 10 লাইনের গল্প লিখে দেন একটা। সে গল্প ছাপা হয়, হাজার হাজার লোকজন সে গল্প পড়ে। একটা গল্প লেখে কখনো 3 টাকা, কখনো 5 টাকা পান। 2 মেয়ে, কি বড় করবেন, কি পড়াশোনা করাবেন? টাকা নাই, বাড়ি ভাড়া দিতে পারেন না। সবচেয়ে কষ্ট, তার একমাত্র ছেলে মারা গেছে 3 বছর বয়সে। সেই ছেলের কবর বোম্বেতে। স্বপ্নে সেই ছেলের কবর দেখেন, কিন্তু সেই দেশ এখন আরেক দেশ। সেখানে যদি ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ছেলের কবরে যেটা হাত দেবেন গিয়ে, সেই সুযোগ নেই। যদি বলেন এই দেশভাগের অন্যতম শহীদ যারা, তাদের মধ্যে একজন হচ্ছেন এই সাদাত হাসান মান্টো। এমন পরিমাণে তিনি আসক্ত হয়ে পড়লেন। তখনকার দিনে তো রিহ্যাব সেন্টার ছিল না। রিহ্যাব সেন্টার বললেই পাঠানো হতো পাগলাখানায়, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা করা হয়, সেইখানেই সরাসরি পাঠানো হতো। মান্টোকে চিকিৎসার জন্য এরকম একটা পাগলাখানাতে পাঠানো হলো। বেশ কয়েক মাস ছিলেন। ফিরে এসে তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পের মধ্যে একটা লিখলেন, টোবা টেক সিং। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে একটা পাগলাখানার গল্প। গল্পের শুরু কি মারাত্মক শ্লেষের মধ্যে দিয়ে। প্রথম লাইন কি দুর্দান্ত শ্লেষ! এই রাষ্ট্র, এই সমাজকে, এই ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া, জাতির ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া রাষ্ট্র, আজকে যেটা ছিল আমার বাড়ি, সেটা এখন আরেক দেশের আরেক নাগরিকের বাড়ি হয়ে গেল। যে পাশের বাড়ির সঙ্গে আমি 1000 বছর ধরে আমার প্রতিবেশী, কে কোথায় বসে এক ইংরেজ ম্যাপের উপর দিয়ে দাগ দিয়ে দিল, কয়েকজন নেতা বসে দিল্লিতে গোল টেবিল বৈঠক করলো, সেটা হয়ে গেল আমার কাছে বিদেশ। আমার প্রতিবেশী হয়ে গেল আমার জানের দুশ্মন। আমার চোখের সামনে যে জন্মালো, আমি নিজের হাতে তার গলা কাটলাম। আমি যার চোখের সামনে জন্মালাম, আমার প্রতিবেশী, সেই প্রতিবেশী আমার সেই ছেলের গলা কাটলো। 1000 বছরের আমার ঐতিহ্য, আমার বাড়ি, আমার ঘর, আমার ভাষা, যে বট গাছটার তলায় বংশ পরম্পরায় আমরা গিয়ে হাট করেছি, বাজার করেছি, সেটা আর আমার না। যে ধুলো, যে মাটিতে আমার হাজার হাজার বছর ধরে আমার সমস্ত পূর্বপুরুষের ধুলো মিশে আছে, সেই দেশ আমার না, সেই দেশ আমার না। মান্টো শুরু করছেন এইভাবে গল্পটা। ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর 2 দেশের নেতারা ঠিক করলো 2 দেশের পাগলাখানার পাগলদেরও ভাগ করা হবে। লাইনটা খেয়াল করে দেখেন। হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর 2 দেশের নেতারা মিলে ঠিক করলো 2 দেশের পাগলদেরকেও ভাগ করা হবে। পাগলদেরও মুক্তি নাই, পাগলদেরও ভাগ করা হবে। এখন বলবার পর মানে শ্লেষটা খেয়াল করে দেখেন।
স্লেজটা খেয়াল করে দেখেন যে পাকিস্তানে উনি গেলেন, সে পাকিস্তান সম্পর্কে মান্টোকে জিজ্ঞাসা করছে পাকিস্তান আপনার কেমন লাগে। তো পাকিস্তান দেখলে আমার জেলখানার জুম্মার নামাজের কথা মনে হয়। এটা কীরকম? পাকিস্তানের সঙ্গে জেলখানার জুম্মার নামাজের সম্পর্ক কী? ওই জেলখানার জুম্মার নামাজ দেখেন না, ওই যে খুনিটা হলো ইমাম, মুয়াজ্জিনটা হলো একটা র্যাপিস্ট, আর বাকি সব চোরগুলো হলো নামাজি। খেয়াল করে দেখছেন, খুনিটা হচ্ছে ইমাম, মুয়াজ্জিনটা হচ্ছে র্যাপিস্টটা মুয়াজ্জিন, আর সবগুলো চোর হচ্ছে জামাতের বাকি লোক। জেলখানার জুম্মার নামাজের কথা মনে হয় দেখলে ওনার পাকিস্তানের দিকে তাকালে। তো স্লেজগুলো খেয়াল করে দেখেন। তো মান্টো এর পরের লাইনে আসছেন, এই কথা শুনে আবার পাগলাখানার পাগলরাও চিন্তায় পড়ে গেল। পাগলাখানার পাগলরা কি চিন্তা করে? পাগলাখানায় কিছু অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল, যাদের হয় বাপ ইংরেজ মা দেশি, এরকম ইংরেজি বলতো, গায়ের চামড়া হালকা সাদা সাদা। ওরা তো আবার পাগলাখানার মধ্যেও তাদের আলাদা র্যাঙ্কিং ছিল। তারা সকালবেলা ইয়ে খেত, টোস্ট অ্যান্ড বাটার খেত। এখন তারা চিন্তায় পড়ে গেল, দেশ ভাগ হয়ে গেলে কি তাদের ব্লাডি সিভিলিয়ানদের মতো চাপাতি আর সবজি খেতে হবে? ব্লাডি সিভিলিয়ানদের মতো তাদের কি চাপাতি সবজি খেতে হবে নাকি, ডাল রুটি খেতে হবে নাকি? এই দুশ্চিন্তায় ওরা শেষ। আরেক পাগল বলে যে আচ্ছা আমরা এখন কই আছি? বলতে আমরা এখন পাকিস্তানে আছি। বলে তাইলে এটা পাকিস্তান হওয়ার আগে কী ছিল? বলে পাকিস্তান হওয়ার আগে হিন্দুস্তান ছিল। বলে যখন হিন্দুস্তান ছিল তখন পাকিস্তান কই ছিল? বলে পাকিস্তান তখন হিন্দুস্তানের মধ্যে ছিল। বলে হিন্দুস্তান যদি থাকে তাহলে এখন যে হিন্দুস্তান তখন সেটা কই ছিল? বলে তখন না পাকিস্তান হিন্দুস্তান একসঙ্গে ছিল। তাহলে হিন্দুস্তান যদি একসঙ্গে থাকে তাহলে পাকিস্তান কই ছিল? বলে পাকিস্তান হিন্দুস্তান তখন একসঙ্গে ছিল। বলে তাহলে এটি কেমনি সম্ভব যে আজকে আমি পাকিস্তানে, গতকাল আমি হিন্দুস্তানে ছিলাম, এটা কেমনি সম্ভব? তাহলে যেটা হিন্দুস্তান সেটা পাকিস্তান? বলে হ্যাঁ। বলে তাহলে পাকিস্তান হিন্দুস্তান এক? বলে হ্যাঁ এক। কিন্তু আবার পাকিস্তান হিন্দুস্তান আলাদাও? হ্যাঁ আলাদা। এটা ভাবতে ভাবতে পাগলগুলো আরো পাগল হয়ে মাথাও লেগে গেছে। পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তান কোনটা কি, মানে কে আগে কবে কে কোথায় ছিল, কখন পাকিস্তান কখন হিন্দুস্তান, এটা বুঝতে পারছে না। পাগলদের মাথা আরো আলাদা হয়ে গেল। আয়োজনকে জিজ্ঞাসা করে যে আমি এখন কই আছি? পাকিস্তান। আমি তো পাকিস্তানেই থাকবো, তাহলে আমি তো হিন্দুস্তানে যাব না। কেন? বলি যে আমি জানি আমার বাড়িটা এখান থেকে একটু দূরে, আমাকে হিন্দুস্তানের বাড়ি থেকে দূরে চলে যাব। সে কি সমাধান করবে? সে গিয়ে পাগলা গারদের গাছের আগায় উঠে যায়। নামবো? বলে না, নামবো না। কেন? বলে আমি হিন্দুস্তানেও যাব না, আমি পাকিস্তানেও যাব না, আমি গাছের আগায় থাকবো। এখন ওই পাগলা গারদে একটা পাগল ছিল, তার নাম কেউ জানে না। সে শুধু রাত দিন বিড়বিড় বিড়বিড় করতো। বিড়বিড় করার মধ্যে একটা কথাই খালি বোঝা দিত, টোবা টেক সিং। টোবা টেক সিং হচ্ছে পাঞ্জাবের একটা গ্রামের নাম। আসলে ওই লোকটার বাড়ি ছিল টোবা টেক সিং। জোয়ান বয়সে সে পাগল হয়ে এখানে ভর্তি হয়। তার চুল দাড়ি বড়, নখ বড়। কেউ কখনো তাকে শুতে দেখেনি, ঘুমাতে দেখেনি। সবসময় সে দাঁড়িয়ে থাকতো। লোকেরা দেখতো প্রতি বছর একদিন তার বউ আসতো আর ছোট মেয়েটা আসতো। সারা বছর সে চুল দাড়ি কাটতো না। কেমনি করে যেন সে টের পেয়ে যেত যে আগামী সপ্তাহে তার মেয়েটা আসবে। ওই দিন সে স্নান টান করে নখ টক কেটে ভদ্র হয়ে মেয়ের সঙ্গে দেখা করতো। কিচ্ছু বলতো না, সে তাকিয়ে থাকতো। কেউ জানে না কেমন করে সে টের পেত ঠিক ওই দিন তার মেয়েটা আসবে। কেউ জানতো না, কিন্তু সে ঠিক টের পেয়ে যেত। ওই লোক গিয়ে জিজ্ঞাসা করে, সবার এত কিছুর মধ্যে তার একটাই কথা, টোবা টেক সিং কোথায়, হিন্দুস্তানে না পাকিস্তানে? লোকেরা